আসসালামু আলাইকুম সবাইকে। গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা চ্যাপ্টারের আজকে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে দ্রুতি এবং বেগ। আজকে আমরা দ্রুতি এবং বেগের একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা যা আছে আমাদের এই কারিকুলামের মধ্যে আমরা সবকিছু এখানে দেখানোর ট্রাই করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দ্রুতি নিয়ে বলতে গেলে দ্রুতি হচ্ছে আমাদের ডিস্টেন্সের চেঞ্জ এর হার, যেটাকে আমরা বলি, বা দূরত্বের পরিবর্তনের হারকে আমরা দ্রুতি বলতেছি এক কথায়। তো যদি লিখি এখানে দ্রুতি, দ্রুতি হচ্ছে আমাদের দূরত্বের পরিবর্তনের হার, বা অন্যভাবে বললে যারা ইংলিশ ভার্সনে আছো তাদের জন্য বললে রেট অফ ডিস্টেন্স কভার্ড উইথ টাইম। এটা হচ্ছে আমাদের দ্রুতি, বা এটাকে আমরা বলি হচ্ছে স্পিড। তাহলে আমরা বলতেছি দূরত্বের পরিবর্তনের হার। তার মানে আমাদের গত লেকচারে যেটা আমরা পড়ছিলাম দূরত্ব স্কেলার রাশি হিসেবে, তো এখানে সেই দূরত্বের পরিবর্তনের হার হিসেবে আসতেছে দ্রুতি। তার মানে এখান থেকে বুঝতেছো দ্রুতিও একটা স্কেলার রাশি হবে। তো আমরা এখানে লিখি দ্রুতি হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। ওকে, ফাইন। তাহলে দূরত্বের পরিবর্তনের হারকে আমরা দ্রুতি বলতেছি। কোন একটা পার্টিকেল বা কণা বা বস্তু দূরত্বের যতটুকু সময়, সে যতটুকু দূরত্ব পাড়ি দিবে, সে দূরত্বের যে পরিবর্তন সময়ের সাথে, তাকে আমি বলতেছি দ্রুতি। তাহলে দূরত্বের পরিবর্তনের হার, হার মানে হচ্ছে যে একক সময় সে কতটুকু দূরত্ব পাড়ি দিতেছে, এটা হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার। তো যেহেতু দূরত্ব একটা স্কেলার রাশি, তো সেই হিসেবে দূরত্বের পরিবর্তনের হারও একটা স্কেলার রাশি হবে। তো দ্রুতিও হচ্ছে একটা স্কেলার রাশি। তো এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। ছোট ভি আমরা বলি এটাকে। এর এককটা কি হবে? দ্রুতির এককটা হবে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এসআই ইউনিট একক। সিজিএস ইউনিটের এককটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড। এরকম করে তোমার এফপিএস ইউনিটে একটা একক আসবে, আর এসআই ইউনিট এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এর মাত্রাটা কত? এই মাত্রা যদি আমরা একটু বের করতে চাই, দেখো দূরত্বের পরিবর্তনের হারে এটাকে গাণিতিক ভাবে লিখলে আমরা কি লিখতে পারি? গাণিতিক ভাবে লিখলে আমরা লিখতে পারি যে দূরত্ব যেহেতু আমরা এস দ্বারা প্রকাশ করতাম, তো এর পরিবর্তনকে আমরা ডেল এস দ্বারা প্রকাশ করব। তো ডেল এস এর পরিবর্তনের হার, এই হার মানে হচ্ছে আমার সময় দ্বারা আমি ভাগ করবো আর কি, একক সময় কতটুকু দূরত্ব পাড়ি দিবে। তো ডেল এস আর নিচে হচ্ছে ডেল টি। তাহলে এই ডেল টি পরিমাণ সময়ের মধ্যে সে ডেল এস পরিমাণ দূরত্ব পাড়ি দিছে, এটাকে আমি বলতেছি দূরত্বের পরিবর্তনের হার, যেটাকে আমরা দ্রুতি বললাম। তাহলে উপরেটা তো আর দূরত্ব, তাহলে দূরত্ব এর মাত্রা কত? দূরত্বের মাত্রা আমরা লাস্ট ক্লাসে দেখলাম যে এল, বা যারা প্রথম অধ্যায় পড়ছে সেখানে লেখা আছে এল। আর টাইমের বা সময়ের মাত্রা কি? সেটা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে সেই হিসাবে আমাদের দ্রুতির মাত্রা কি হবে? দ্রুতির মাত্রা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, বা যে কোনো কিছুর মাত্রা থার্ড ব্র্যাকেটে প্রকাশ করি। সেটা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান। বা এমসিকিউ তে এই ধরনের প্রশ্ন আসলে তুমি দেখবা যে এখানে এম নট ও দিয়ে দেয়। তো এম নট মানে তো আলটিমেটলি ওয়ান। তো এম নট এল টি ইনভার্স ওয়ান, তো এটা হচ্ছে আমাদের দ্রুতির মাত্রা। আমরা এখানে লিখি যে এম নট এল টি ইনভার্স ওয়ান। এখন এই দ্রুতির কত ধরনের হইতে পারে? আমাদের পাঠ্যপুস্তকে বিভিন্ন ধরনের দ্রুতি আমরা মেজারমেন্ট করি বিভিন্ন সময়। তো তার মধ্যে প্রথম দ্রুতিটা যেটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের সমদ্রুতি। আহ, আমাদের একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যদি কোনো একটা বস্তু বা কোনো একটা কণা তারা সমান সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে আমি তাদেরকে বলবো হচ্ছে সমদ্রুতি। আমি আবার বলতেছি যে নির্দিষ্ট একটা সময়ে, নির্দিষ্ট একটা সময়ের ব্যবধানে কোন একটা কণা যদি সমান সমান দূরত্ব অতিক্রম করে, আমি এখানে সংজ্ঞাটা লিখতেছি না, তোমরা আমার সাথে লিখবা খাতায়, যে নির্দিষ্ট একটা সময়ের ব্যবধানে, এবং এই সময়ের ব্যবধানটা কিন্তু প্রতিটা ক্ষেত্রে তোমার সেম হইতে হবে। ঠিক আছে, আমি এক্সাম্পল দিয়ে একটু পরে বলতেছি। তো নো ম্যাটার যে এই সময়ের ব্যবধানটা কতটুকু হবে, সেটা কি অনেক বড় পরিমাণ সময়ের ব্যবধান নাকি সেটা খুব ছোট পরিমাণ সময়ের ব্যবধান, এটা কোনো ম্যাটার করে না। তো ম্যাটার করা হচ্ছে যে সময়ের ব্যবধান আমার থাকা লাগবে, এবং সেই প্রত্যেকটা সময়ের ব্যবধানে আমার ওই পার্টিকেল বা ওই বস্তুটা বা কোনো লোক বা কোনো ব্যক্তি তারা সমান দূরত্ব অতিক্রম করবে।
লেটস সে যদি এরকম একটা এক্সাম্পল হয় আমাদের, যদি মনে করো এখানে একটা বাইক মোটর একটা গাড়ি মনে করো একটা এখানে, সে কিছু দূরত্ব এখানে পাড়ি দিবে, তাহলে আমি এখানে লিখি তার ডিস্টেন্স বা দূরত্ব, সে কতটুকু কাভার করলো এবং তার টাইমটা সে কতটুকু কাভার করলো। তাহলে দেখো যে এখানটাতে ধরো যে আমরা আমাদের বলছি কি সময়ের নির্দিষ্ট সময়ের ব্যবধানে, তাহলে আমি ধরে নিই এখানে এখানে 1 সেকেন্ড একটা ব্যবধান আমি এখানে তৈরি করলাম, এখানে পরবর্তী 1 সেকেন্ড আরো একটা ব্যবধান আমি তৈরি করলাম, এখানে পরবর্তী 1 সেকেন্ড আমি আরো একটা ব্যবধান তৈরি করলাম, এরকম করে আমি নির্দিষ্ট কিছু সময়ের ব্যবধান আমি তৈরি করলাম। এখন এইটা এই যে সময়ের ব্যবধানটা কিন্তু সমান হইতে হবে সমদ্রুতির ক্ষেত্রে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমাকে তো একটা নির্দিষ্ট রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে আমাকে চিন্তা করতে হয়, বা একটা যখন আমরা কোনো কিছু রাশি মেজার করি তখন কিন্তু যে কোনো একটা জিনিসকে আমার ফিক্স রাখতে হয়, এটা হচ্ছে আমাদের মেজারমেন্টের শর্ত। তো আমরা এখানে টাইমটাকে ফিক্স রাখছি যে আমাদের প্রতি সময়ের ব্যবধানে যে দেখি আমরা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমাদের দূরত্বটা কিরকম আসে। এখন এখানে এটা বড় কথা না যে দূরত্বের ব্যবধানটা কতটুকু, সেটা 1 সেকেন্ড হোক বা 10 সেকেন্ড হোক বা 0.1 সেকেন্ড হোক বা যত ক্ষুদ্রই হোক না কেন, সেখানে সময় ব্যবধানটা নির্দিষ্ট হওয়া লাগবে। তাহলে এই নির্দিষ্ট সময় ব্যবধানে সে যদি সেম পরিমাণ দূরত্ব অতিক্রম করে, যেমন এখানে প্রথম 1 সেকেন্ডে সে 5 মিটার দূরত্ব অতিক্রম করলো, পরবর্তী 1 সেকেন্ডে সে ওই 5 মিটার দূরত্ব অতিক্রম করলো, আবারও সে 5 মিটার দূরত্ব অতিক্রম করলো, আবারও সে 5 মিটার দূরত্ব অতিক্রম করলো, তাহলে দেখো যে প্রতিটি সময়ের ব্যবধানে কিন্তু সে সমান সংখ্যক দূরত্ব পাড়ি দিতেছে। তাহলে এখানে তার দ্রুতি যদি তুমি মাপতে চাও, তাহলে দ্রুতি এর ফর্মুলা আমি এই যে উপরে লিখছি, এইটা এটাই তার ফর্মুলা। সংজ্ঞা অনুযায়ী দূরত্বের পরিবর্তনের হার, তাহলে এখানে দূরত্বের পরিবর্তন হচ্ছে 5 মিটার, আর নিচে কতটুকু সময় 1 সেকেন্ড, তাহলে এই 5 কে 1 দ্বারা ভাগ করলে নিশ্চয়ই 5 মিটার পার সেকেন্ড আসবে। সিমিলার হতে এখানেও 5 মিটার পার সেকেন্ড আসবে, এখানেও 5 মিটার পার সেকেন্ডই আসবে, এখানেও 5 মিটার পার সেকেন্ডই আসবে। তো দেখতেছো যে প্রতিটা মুহূর্তে আমাদের দ্রুতির মান কিন্তু সেম এখানে থাকতেছে। তো এই জন্য আমরা এটাকে বলতেছি সমদ্রুতি। তো সমদ্রুতির পরে যে প্রকারভেদটা এখানে আসে সেটা হচ্ছে অবভিয়াসলি অসমদ্রুতি। তো সমদ্রুতিতে যে জিনিসটা আমরা দেখছি যে মূল বিষয়টা যে প্রতিটি সময়ের নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমাদের অতিক্রান্ত দূরত্বটা সমান। তো এইখানে হচ্ছে ওই নির্দিষ্ট পরিমাণ সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্বটা সমান হবে না। দ্যাট মিনস এখানে 1 সেকেন্ড 1 সেকেন্ড করে আমি সময়টাকে ভাগ করছি, কিন্তু তার অতিক্রান্ত দূরত্বটা লেটস এখানে 5 মিটার হইলো, পরে মনে করো এটা কমে 7 মিটার হয়ে গেছে। আবার মনে করো যে এখানে পরবর্তী 1 সেকেন্ড তার 3 মিটার হয়ে গেছে, আবার পরবর্তী 1 সেকেন্ডে মনে করো সে 3.5 মিটার হয়ে গেছে। তাহলে এই যে নির্দিষ্ট সময়, এখানে কিন্তু সময়টাকে নির্দিষ্ট রাখলাম আমি, এটা একটু মাথায় রেখো যে টাইমকে আমি ফিক্সড রাখলাম। টাইমকে ফিক্সড রেখে আমি দেখতেছি যে তার দূরত্বের পরিবর্তনটা সমান আসতেছে কিনা। যদি সমান আসে তাহলে আমাদের সেটা সমদ্রুতি, আর যদি সমান না আসে তাহলে সেটা হচ্ছে আমাদের অসমদ্রুতি হিসেবে কাউন্ট হবে। তো যারা ইংলিশ ইংলিশ ভার্সনে আছে তাদের জন্য সমদ্রুতির ইংলিশ টার্মটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, আর অসমদ্রুতি হচ্ছে নন ইউনিফর্ম ভেলোসিটি। আমরা নেক্সট একটা প্রকারভেদে যাই, সেটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা অনেকেরই ভুল হয় ইন্টার লাইফে বলো বা তোমরা এসএসসি তে যারা পড়ে আসছো। 3 নম্বর যে প্রকারভেদ সেটা আমরা বলেছি গড় দ্রুতি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দেন আদার। সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি গড় দ্রুতি। এটা পরীক্ষায় আসবে এবং অনেক বাচ্চারাই এখানে সেটা ভুল করে থাকে। তো এখানে আমরা দেখানোর ট্রাই করবো যে গড় দ্রুতি রিলেটেড কেমন প্রশ্ন আসতে পারে। তো গড় দ্রুতি যদি আমি এটা ডাইরেক্ট ডেফিনেশন দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের একটা পার্টিকেল এটা নির্দিষ্ট সময়ে, যে সময়টা আমাকে দিয়ে দিবে, সেই সময় সে কতটুকু দূরত্ব পাড়ি দিল। ওই আগের মানে দ্রুতির সংখ্যাটা কিন্তু আমি বললাম, তাই না? একটু খেয়াল করো যে একটা প্রদত্ত সময়ে আমার কোন একটা পার্টিকেল বা কণা সে কতটুকু দূরত্ব, মানে টোটাল কতটুকু দূরত্ব সে পাড়ি দিল, সেটাই কিন্তু আমাদের এখানে গড় দ্রুতি হিসেবে আসতেছে। তাহলে গড় দ্রুতিটা হচ্ছে আমরা বলতেছি এখানে অ্যাভারেজ স্পিড। এখন এই অ্যাভারেজ স্পিডের ফর্মুলা যদি তুমি একটু দেখতে চাও ওই সংজ্ঞা অনুসারে, সংজ্ঞাটা তোমরা বই থেকে দেখবা, বইতে এটা পাবা। আমি আর কি বইয়ের মতো করে বলতেছি না, জাস্ট আর কি বুঝায় বলতেছি যে অ্যাভারেজ স্পিড যেটা,
বা অ্যাভারেজ বা গড় দ্রুতি যেটা, সেটা হচ্ছে যে তোমার কণাটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো। তাহলে এখানে লিখবা অতিক্রান্ত দূরত্ব, আর নিচে হচ্ছে তার এই অতিক্রান্ত দূরত্ব পাড়ি দিতে কতটুকু সময় সে নিছে। তাহলে এটা হচ্ছে তোমার টাইম টেকেন, আর এটা ইংলিশে লিখবা আহ যাতে বুঝতে পারো ভালোভাবে। সেটা হচ্ছে এই অতিক্রান্ত দূরত্বটা, সে এই দূরত্ব অতিক্রম করতে কি পরিমাণ সময় নিছে, সেটা হচ্ছে আমাদের গড় দ্রুতি। এখন এই গড় দ্রুতির এই ফর্মুলা দিয়ে কিন্তু আসলে এর তাৎপর্যটা আমরা ঠিকভাবে উপলব্ধি করতে পারতেছি না, যেটা আমাদের পরীক্ষায় আসার মতো এবং আমরা যাতে এটা পারি। তো এই জিনিসটাকে আর কি অনেক সময় এইভাবে লেখা হয়, ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল, তার অতিক্রান্ত দূরত্ব মনে করো ডেল এস, আর তার সেই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগবে সেটা হচ্ছে ডেল টি। তো এই জিনিসটা কিন্তু আমরা উপরেও লিখছি, তাই না? তো এইটা মানে উপরেটার সাথে এইটার স্পেশালিটিটা কোন জায়গাতে আছে, তো সেটাই আমরা এখন আলোচনা করব। একটু ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করে দেখো আমি কি বলি। আমরা আমাদের পরীক্ষা সাধারণত দুই ধরনের গড় দ্রুতি বের করতে বলে। একটা হচ্ছে আমরা বলি যে সময়ের গড় দ্রুতি, একটা হচ্ছে দূরত্বের গড় দ্রুতি। তো ভাইয়া এইটা আবার কি? দ্রুতি তো দ্রুতি, সময়ের গড় দ্রুতি আবার ওই দূরত্বের গড় দ্রুতি সেটা আবার কি? বলতেছি সেটা হচ্ছে যে ধরো এখানে আমি প্রথমে সময়ের গড় দ্রুতি নিয়ে আলোচনা করতেছি। সময়ের মানে জাস্ট এটা কি সময় দিয়ে একটু ডিফাইন করা হয়েছে যে আহ ইংলিশ যারা আছে, ইংলিশ ভার্সন, তারা লিখে হচ্ছে টাইম অ্যাভারেজ স্পিড। এটা হচ্ছে এরকম যে যখন কোনো একটা পার্টিকেল আহ আলাদা আলাদা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতেছে আলাদা আলাদা সময়, অর্থাৎ ধরো একটা কণা, সে টি1 নামক নির্দিষ্ট সময়ে সে ভি1 সমদ্রুতিতে চলতেছে। একটু আবার লক্ষ্য করো যে টি1 নির্দিষ্ট সময় সে ভি1 সমদ্রুতিতে চলতেছে। সমদ্রুতিতে এবং সে টি2 সময় সে ভি2 সমদ্রুতিতে চলতেছে। এরকম করে সে টি3 পরিমাণ সময় সে ভি3 পরিমাণ সে সমদ্রুতিতে চলতেছে। এরকম করে টিএন পরিমাণ সময় সে ভিএন পরিমাণ সমদ্রুতিতে চলতেছে। দ্যাট মিনস এখানে প্রত্যেকটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে তার মানে তার সরি তার স্পিডটা বা তার দ্রুতিটা, সে দ্রুতিটা কিন্তু তার নির্দিষ্ট। অর্থাৎ টি1 সময় ভি1, টি2 সময় ভি2, টি3 সময় ভি3, এরকম করে সে চলতেছে। তাহলে এর গড়টা কি হবে? তাহলে আমরা লিখবো যে অতিক্রান্ত দূরত্ব, মানে এই ফর্মুলা অনুযায়ী লেখো যে ভি এ বি জি বা গড় দ্রুতি, সেটা হচ্ছে দেখো উপরে কি লিখছে, অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাকে বলো বাচ্চারা যে এখানে ভি1 সমদ্রুতিতে সে কতটুকু দূরত্ব পাড়ি দিবে। তাহলে ধরে নিই আমরা সেটা ডি1 দূরত্ব পাড়ি দিব। ওকে ফাইন। তাহলে ভি2 যেটা সমদ্রুতিতে আছে, তাহলে ভি2 সমদ্রুতিতে পাড়ি দিলে সে ডি2 পরিমাণ দূরত্ব অতিক্রম করবে এই টি2 সময়ের মধ্যে। সিমিলার ওয়েতে ভি3 পরিমাণ সমদ্রুতিতে সে যদি যায়, তাহলে ডি3 পরিমাণ সে দূরত্ব অতিক্রম করবে। আমরা এই তিনটা নিয়ে আপাতত থাকি, এখানে অনেকগুলো হতে পারে। সো অতিক্রান্ত দূরত্ব তাহলে তার কত, এই যে ডি1 ডি2 তারপর ডি3, তাই না? এরকম তো। আর কতটুকু সময় তার লাগবে এই তিনটা দূরত্ব অতিক্রম করতে? টি1 পরিমাণ সময় লাগবে, টি2 পরিমাণ সময় লাগবে, টি3 পরিমাণ সময় লাগবে। এখন এই জায়গাটাতে যখনই বলতেছি সময়ের গড় দ্রুতি, তখন কিন্তু আমার এই দূরত্ব গুলাকে আমার সময়ের মাধ্যমে প্রকাশ করতে হবে। দেখো এটা সমদ্রুতি বলছি, তাহলে সমদ্রুতির ফর্মুলা এরকম তোমরা 9-10 পরে আসছো, ডি ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে এই ফর্মুলা আমি প্রত্যেকটার মধ্যে অ্যাপ্লাই করে দেবো। তাহলে এখানে ডি1 এ যায় কি আসবে, ভি1 টি1। এখানে আসবে কি ডি2 এর জায়গায় ভি2 টি2। এখানে আসবে কি ভি3 টি3। আর নিচে তো মনে করো যে টি1 টি2 টি3, এটা তো আছে। তাহলে এই জিনিসটা আমি কেন করলাম, এটা প্রশ্ন আসতে পারে যে আমি ডি কে কেন ডি থেকে কেন টি তে রিপ্লেস করলাম, এটা হচ্ছে আমার প্রশ্ন। এটা হচ্ছে এখানে স্পেশাল যে সময় গড় দ্রুতি বা টাইম অ্যাভারেজ স্পিড যেটা, সেটা টাইম কে এখানে আমার স্পেসিফাই করছে। দ্যাট মিনস আমি সময়টা জানি। তো সময় যখন আমি জানবো, তখন আমি দূরত্ব তো আমার কাছে এখানে জানা থাকবে না, বা দূরত্ব থাকলে তোমার বেগ থাকবে না, এরকম একটা প্রবলেম থাকতে পারে। তো
তো সেই ক্ষেত্রে সময়ের গড় হচ্ছে আমার এখানে সময়টা স্পেসিফাই করেছে, আমি সময়টাকে জানি। তো এই জন্য আমার জানা মান দিয়ে আমি আমার অজানা মান যেটা গড় দ্রুতি সেটা বের করতে চাই, এই জন্য আমি এটাকে সময় দ্বারা রিপ্লেস করলাম। আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আশা করি বুঝতে পারবো যে এই জিনিসটা আসলে তোমাদের মুখস্থ করা লাগবে না এত বড় ইকুয়েশন। তোমরা জাস্ট এই একটা ফর্মুলা মুখস্থ রাখো যে অতিক্রান্ত দূরত্ব আর নিচে হচ্ছে কতটুকু সময় লাগবে সেটা। এখন যেটা বলতেছিলাম যে এই জিনিসটাকে ফিল করবা কিভাবে, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, এই এক্সাম্পলটা প্রতিবারে আসে, তোমরা 9-10 হয়তো বা দেখছো যে আহ যখন মনে করো একটা পার্টিকেল তার অর্ধেক সময়, দেখো এখানে তো আমি সময়কে স্পেসিফাই করতেছি। ধরো একটা পার্টিকেল সে যাত্রা শুরু করলো, এখন তার এই যাত্রা পথে যে সময়কাল সেটাকে আমরা টি দ্বারা ডিফাইন করলাম। এখন এই টি এর অর্ধেক সময়, দ্যাট মিনস টু অর্ধেক বা ভি ওয়ান দ্রুতিতে, বাকি অর্ধেক সময় সে চললো ভি টু স্পিডে। এখন এটা অর্ধেকও হইতে পারে, হতে পারে সময়ের 4/3 ভাগ, হতে পারে সময়ের 4/2 ভাগ বা 3/1 ভাগ, এরকম করে কিন্তু সময়কে সে স্পেসিফাই করতেছে, সময়কে সেখানে তোমার সামনে ফোকাস করতেছে, দ্যাট মিনস এতটুকু সময় সে এতটুকু বেগে চলছে। তো এখানে খেয়াল করো দূরত্বের কিন্তু কোনো ওয়ার্ড উল্লেখ করা হয় নাই। তো এখানে আমি সময়, আমার দূরত্বটাকে আমাকে সময় দ্বারা রিপ্লেস করতে হবে। কিভাবে করবে, যে ভি ওয়ান দিব, আর টি ওয়ান কত এখানে বলো তো, টি ওয়ানটা হচ্ছে টি বাই টু। তাহলে ভি টু কত, ভি টু হচ্ছে এখানে দেওয়া থাকবে, টি টু কত, টি টু হচ্ছে টি বাই টু। আর নিচে কত আসবে, টি ওয়ান হচ্ছে টি বাই টু, টি টু হচ্ছে টি বাই টু। তো এখানে কিন্তু এইভাবে আমাদের দূরত্বটাকে সময় দ্বারা আমি রিপ্লেস করতেছি, এটাকে বলতেছি সময়ের গড় দ্রুতি। তো তো এইটার জন্য আমাদের গড় দ্রুতি কত আসবে, হ্যাঁ, লেখো যে তার অতিক্রান্ত দূরত্ব ডি1 ডি2, আর নিচে হচ্ছে টি1 টি2। প্রশ্ন আসতে পারে ডি1 ডি2 কই পেলেন, ওই যে যে অর্ধেক সময় সে এতটুকু বেগে চলছে, তার মানে কি এতটুকু বেগে চললে তো সে ওই, সরি এতটুকু দ্রুতিতে চলছে, তো এতটুকু দ্রুতিতে চললে সে তো এক নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে, তাই না ভাইয়া, এই যে একটু আগে বললাম। আর বাকি অর্ধেক সময় সে আরেকটা দ্রুতিতে চলছে, তখন সে কি আরেকটা দূরত্ব অতিক্রম করবে, এই দুইটা দূরত্বই তো আমাদের এখানে লাগবে, ডি1 আর ডি2। তাহলে ডি ওয়ান কে আমি বলতেছি যে ভি1 টি1, আর ডি টু কে বলতেছি ভি2 টি2। আর নিচে তো মনে করো টি1 আর টি2। তাহলে এখন বলো তো যে টি ওয়ান এর ভ্যালু কত, ওই যে অর্ধেক সময় বলছে, মোট সময়টা হচ্ছে টি, তাহলে মোট সময় হচ্ছে টি1 টি2, এটা কেন বলতে পারি টি। আর টি ওয়ানটা কত, ওই যে অর্ধেক সময় টি বাই টু আসবে, আর এখানে ভি1। বাকি অর্ধেক কত, বাকি অর্ধেক টি বাই টু, ভি2। তাহলে এখানটাতে তোমাদের যদি টি বাই টু তুমি কমন নাও, তাহলে থাকে হচ্ছে ভি1/ভি2, আর নিচে থাকে হচ্ছে টি, টি টি কাটা গেলে তোমাদের থাকবে হচ্ছে ভি1/ভি2/2। এন্ড দ্যাট ইজ স্পেশাল কেস ফর দিস অ্যাভারেজ স্পিড, দ্যাট যদি কোনো এরকম পার্টিকেল থাকে যে তার অর্ধেক সময় একটা ভেলোসিটিতে, বাকি অর্ধেক সময় আরেকটা ভেলোসিটিতে, এবং অর্ধেক অর্ধেক থাকলে তুমি কিন্তু এই ফর্মুলাটা সরাসরি এমসিকিউ তে অ্যাপ্লাই করতে পারো। তো তখন কিন্তু তোমার অনেকটা টাইম ওয়েস্ট হবে না, বা তুমি খুব কম সময়ের মধ্যে এমসিকিউটা পারবা। আমরা এই সময়ের গড় দুটি পরে এখন যাব হচ্ছে দূরত্বের গড় দুটিতে, যেখানে আমাদের দূরত্বটাকে ফোকাস করা হবে বেশি। আমরা এখানে লিখি যে দূরত্বের গড় দুটি, দূরত্বের গড় দুটিতে হচ্ছে আমাদের এখানে দূরত্বটাকে ফোকাস করবে ওরা। হ্যাঁ, যে ধরো ফর্মুলা তো এটা ভি অ্যাভারেজ বা দ্রুতি যেটা গড় সেটা হচ্ছে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই অতিক্রান্ত সময়। জানি না বাংলা শব্দগুলো ঠিকঠাক ভাবে ইউজ হতেছে কিনা, অতিক্রান্ত সময়, ভুল হলে ক্ষমা প্রার্থী, তোমরা বুঝতে পারলে হবে আর কি। তো এই দূরত্বটা অতিক্রম করতে তার কতটুকু সময় লাগে, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি1 ডি2 ডি3 এরকম করে যাবে, এবং সেই ডি ওয়ান দূরত্ব অতিক্রম করার সময় লাগবে, ডি টু দূরত্ব অতিক্রম করতে তার টি2 সময় লাগবে, এরকম করে মনে করো টি3 করে যতক্ষণ লাগে আর কি সময়টা। এখন এই জিনিসটাকে আমার গত যে পার্টটা ছিল সময়ের গড় দুটি, সেখানে কিন্তু আমরা সময়কে ফোকাস করছি, এখানে হচ্ছে আমরা দূরত্বকে ফোকাস করব। যদি এরকম বলা থাকে যে সে একটা পার্টিকেল মনে করে একটা কণা সেখান থেকে এখানে আসছে, তো এই দূরত্ব, এই ডি দূরত্বের, মনে করো সে
ডি দূরত্বটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করলাম, এটা D1, এটা মনে করো D2, এই D3। তো এই দূরত্ব গুলাকে, ধরো এই D1 দূরত্ব পাড়ি দিছে V1 দ্রুতিতে, D2 দূরত্ব পাড়ি দিছে V2 দ্রুতিতে, D3 পরিমাণ দূরত্ব পাড়ি দিছে V3 দ্রুতিতে। তাহলে এই যে যে আমি দূরত্বটাকে ফোকাস করতেছি, আগে কিন্তু দেখো একটু পার্থক্যটা খেয়াল করো। আগে আমরা হচ্ছে একটা কণা যে যাবে তার ওই মোট সময়কে বললাম যে সময়ের এতটুকু অংশ সে একটা ভেলোসিটি, একটা তোমার দ্রুতিতে, সময়ের আরেকটা অংশ হচ্ছে আরেকটা দ্রুতিতে। তো আমরা এখানে কিন্তু সময়কে ফোকাস করছিলাম, বাট এখানে কি দূরত্বকে ফোকাস করতেছে। আমাদের ওই কণার যে মোট দূরত্ব, সেই দূরত্বের একটা অংশ সে V1 দ্রুতিতে, একটা অংশ V2 দ্রুতিতে, একটা অংশ V3 দ্রুতিতে, এরকম করে কিন্তু দূরত্বকে ফোকাস করতেছি। তো যেহেতু এগুলো সমদ্রুতি, V1, V2, V3 সমদ্রুতি হিসেবে তো আমরা কাউন্ট করবো। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফর্মুলা এটা বসাতে পারি, D ইজ ইকুয়াল টু VT। তো এখানে কিন্তু আমাদের দূরত্বের মানগুলা প্রশ্নে দেওয়া থাকবে। তো এই জন্য আমরা কি করবো, যে যতগুলা সময় আছে সেগুলাকে এই D/V দ্বারা আমরা এটাকে রিপ্লেস করে দিব। তাহলে এখানে উপরে থাকলো D1, D2, D3, আর নিচে মনে করো T1 কে আমি লিখতে পারি D1/V1, T2 কে লিখতে পারি হচ্ছে D2/V2, T3 কে লিখতে পারি হচ্ছে D3/V3, এরকম করে তোমার সামনে আগায় যাবে। তো সিমিলার এরকম একটা এক্সাম্পল এখানে থাকে, একটা স্পেশাল কেস যেটা এখানে ছিল, যে একটা কণার তার অতিক্রান্ত মোট সময়ের অর্ধেক সময় একটা ভেলোসিটি, বাকি অর্ধেক সময় একটা ভেলোসিটি। এই কেসটার জন্য শুধুমাত্র আমার এই নিচের ফর্মুলা V1 + V2 / 2, দুইটা বেগ, দুইটা দ্রুতি তুমি যোগ করে দিবা, দুই দ্বারা ভাগ করে দিবা, তাহলে তোমার গড় দ্রুতি চলে আসবে। তো ঠিক তেমন এরকমই আমরা এখানে একটা এক্সাম্পল দেখবো, যে স্পেশাল কেস আমরা বলতে পারি সেটাকে। ধরো একটা কণা, সে তার পুরা দূরত্বের, অতিক্রান্ত দূরত্বের অর্ধেক দূরত্বটা গেছে V1-এ, বাকি অর্ধেক দূরত্ব গেছে V2-তে। তাহলে তার জন্য গড় দ্রুতিটা কিরকম আসবে? ধরে এই কণাটাই এখান থেকে এখানে আসছে, তাহলে অর্ধেক দূরত্ব মনে করে গেছে V1-এ, বাকি অর্ধেক মনে করে গেছে V2-তে। তাহলে পুরা দূরত্বটাকে আমরা যদি D ধরি, তাহলে এইটুকু নিশ্চয়ই D/2, আর এইটুকু কি D/2। তাহলে আমাদের গড় গড় দ্রুতি যেটা, সেটা কি ছিল, যে আমরা দুইটা দূরত্বকে ভাগ করলাম D1 আর D2 কে, আর কতটুকু সময় লাগবে T1 আর নিচে T2। D1 এর ভ্যালু কত, D/2, D2 এর ভ্যালু কত, D/2, আর T1 এর ভ্যালু কত ছিল ভাইয়া, মনে আছে ওই যে T1 এর ফর্মুলা, T1/V1। তাহলে এইখানে দেখো তো D1 এর ভ্যালু কত, D/2 না? তাহলে আমরা এখানে D/2 বসাই দিব, নিচে কি V1 দিব। একটু সাবধানে এটা ক্যালকুলেট করলাম। D2 কত ভাইয়া বলো তো? D2 এর জন্য নিশ্চয়ই D2 আসবে, তাহলে D2 কত আসবে, D2 ও D/2, এখানে হচ্ছে V2। তো তুমি যদি এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে তোমার এইরকম একটা ভ্যালু আসবে 2V1V2, নিচে হচ্ছে V1 + V2। তো এইটা কিন্তু খুব জনপ্রিয় একটা ইকুয়েশন আমরা বলতে পারি, আমাদের 9-10-এ প্রচুর এরকম ম্যাথ আসতো, ইন্টারমিডিয়েটও কিন্তু এরকম ধরনের ম্যাথ আসে। তো এটার কেসটা কি, এটা কেসটা হচ্ছে যে ওই যে স্পেশাল কেস, যে যদি দূরত্বের অর্ধেক একটা বেগে, বাকি অর্ধেক হচ্ছে আরেকটা বেগে থাকে, শুধুমাত্র এই কেসটার জন্য এই ফর্মুলাটা। বাকিগুলো তোমরা এই উপরের এই ফর্মুলা দিয়ে কিন্তু করতে পারো বুঝে বুঝে, যেটা আমি এতক্ষণ তোমাদের বললাম। তো এই দূরত্বের আলোচনা হচ্ছে আমরা এখানে রাখতে পারি। আমাদের আরেকটা দ্রুতি আছে। তো গড় দ্রুতি পড়লাম, গড় দ্রুতির পর সমদ্রুতি, অসমদ্রুতি পড়লাম। আমরা এখন আরেকটা দ্রুতি পড়বো, সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তো তাৎক্ষণিক দ্রুতিটার ইম্পর্টেন্সটা হচ্ছে যে তোমার দ্রুতি অনেক সময় আমরা সময়ের ব্যবধান তো বের করি, যে সময়ের ব্যবধানে কতটুকু দূরত্ব সে অতিক্রম করলো। তো ওই সময়ের ব্যবধানটা যদি খুবই ক্ষুদ্র হয়, তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে যে খুবই তাৎক্ষণিক, মানে ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট মানে তো বুঝছো যে খুবই অল্প সময়ে, খুবই অল্প সময়ে। আমরা এখানে অল্প সময় বলতে কি বুঝাবো, যে আমাদের যে সময়ের যে ব্যবধানটা, সেই ব্যবধানটা যদি টেন্ডস টু 0 হয়, মানে একেবারে জিরোর কাছাকাছি, বাট সেটা জিরো না, সে জিরোর দিকে ধাবিত হচ্ছে, ধাবিত হচ্ছে তো হচ্ছেই, হচ্ছে তো হচ্ছেই, তো এটা কি কখনো জিরো হবে না সে। দ্যাট মিনস সে 0.001, এটা জিরোর খুবই নিকটে। বা আরো যদি হয় 0.0000002 সেকেন্ড, এটা আরো নিকটে। বা আর যদি আরো হয় 0.000000001 সেকেন্ড, সেটা আরো জিরোর নিকটে, বাট সেটা কখনোই জিরো না। এই এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে ডিফারেন্সিয়াল কনসেপ্ট, যেটা তোমরা ম্যাথমেটিক্সে পড়ছো বা কেউ কেউ পড়বা, যারা নতুন ব্যাচ সামনে পড়বা হায়ার ম্যাথে।
তো এই যখনই এই সময়ের ব্যবধানটা এতই ক্ষুদ্র হয়, তখনই কিন্তু সেই দ্রুতিকে আমরা বলতেছি তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস এখানে স্পিড বলতেছি আমরা। তো সেটা হচ্ছে এরকম যে খুবই তাৎক্ষণিক, এট ইনস্ট্যান্ট সময় আমার যে দ্রুতটা পরিবর্তন হচ্ছে সেটাকে আমি বলতেছি এখানে তাৎক্ষণিক দ্রুতি, যার ফর্মুলা এখানে তুমি লিখতে পারো ভি ইজ ইকুয়াল টু, আমরা এখানে বলি লিমিট। এটা তোমরা অনেকেই পরিচিত না এই অপারেটরটার সাথে। যারা নতুন ব্যাচ উঠছে তারা অন্তরীকরণ অধ্যায় জিনিসটা পড়বে, যে লিমিট হচ্ছে আমি যে সময়ের ব্যবধানটা সেটা ধরতেছি জিরোর খুবই কাছাকাছি। এই জিরো খুবই কাছাকাছি সময় আমার দূরত্বের যে পরিবর্তনটা, সেটাই হচ্ছে আমাদের তাৎক্ষণিক দ্রুতি। তো এটা এই মুহূর্তে আমাদের আহ, খুব কম সংখ্যক ম্যাথেই লাগে, বাট তাও শিখতে পারো যে এই জিনিসটাকে আমরা ডেরিভেটিভ আকারে প্রকাশ করতে পারি। যে পুরা যে জিনিসটা লিখলাম আমি, এটাকে আমি লিখতে পারি হচ্ছে ডিএস বাই ডিটি। তো অন্তরীকরণ যোগ্য একটা ফাংশন কিন্তু এখানে চলে আসছে। তো যারা 26 ব্যাচ এইচএসসি তারা হয়তো বা নতুন এই জিনিসগুলোর সাথে, যে এই অন্তরীকরণ ফাংশন এগুলো আবার কি, তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে আমার এই ভেক্টর প্লে লিস্ট আছে, ওই ভেক্টর প্লে লিস্টে ক্যালকুলাসের একটা বেসিক ধারণা আছে। আমাদের ফিজিক্সে যে সমস্ত ক্যালকুলাস গুলো লাগে ওইটা একটা বেসিক ধারণা আছে। ওইটা তোমরা দেখতে পারো, ওইটা দেখে তারপর এটা আসতে পারো যে আমরা তাৎক্ষণিক যে বিষয়গুলো করি বা ডেরিভেটিভ বা অন্তরীকরণ যোগ্য যে সমস্ত ফাংশন গুলো আছে, যেমন এখানে এস হচ্ছে একটা ফাংশন, আমরা বলতে পারি সে এস ফাংশনকে আমরা অন্তরীকরণ করতেছি পি এর সাপেক্ষে, পি এর সাপেক্ষে সময়কে লক্ষ্য রেখে। দ্যাট মিনস আমরা এই জিনিসটাকে পড়ি হচ্ছে এইভাবে যে ডিএস ডিটি, ডিএস ডিটি, ডিএস বাই ডিটি পড়ি না, ডিএস ডিটি এরকম পড়ি। তো বিষয়টা হচ্ছে বাংলায় বললে যে সময়ের সাপেক্ষে, টি এর সাপেক্ষে, এস মানে হচ্ছে দূরত্ব, দূরত্বের পরিবর্তনের হারকে বলতেছি এখানে তাৎক্ষণিক দ্রুতি, বা ডেরিভেটিভ অফ এস, বা ডেরিভেটিভ অফ ডিস্টেন্স। তো এইটা কিন্তু আমাদের খুব কাজে লাগে। তো এই ডিফারেন্সিয়াল যে ফর্মুলা গুলো আছে সেই ফর্মুলা গুলো আমি এই ভেক্টর চ্যাপ্টারে কিন্তু আলোচনা করছি। ফিজিক্সের জন্য যতটুকু লাগে ততটুকু আলোচনা করছি। যদি সেখানে তোমরা না বুঝো আমাদেরকে কমেন্টে বলবে, আমরা এটা নিয়ে আলাদা কোনো ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। দ্রুতি নিয়ে আমাদের এখানে আলোচনাটা শেষ। আমরা পরবর্তী যে টপিকটা সেটা যাব হচ্ছে আমাদের বেগ। দ্রুতি পড়লাম এতক্ষণ বিস্তারিত, এখন হচ্ছে বেগের মধ্যে আসো। তো বেগ হচ্ছে জাস্ট একটা, মানে দ্রুতি যেটা শিখছো তোমার 80% পড়া কিন্তু ওখানে শেষ। বাকি 20% হচ্ছে যে বেগ একটা ভেক্টর রাশি। ওখানে দ্রুতিটা মানে আমরা কি বলছিলাম সেখানে সংজ্ঞা, দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, এইটুকুই জাস্ট পার্থক্য। তো এখানে ছিল দূরত্ব, এখানে হচ্ছে সরণ, তাহলে সরণের পরিবর্তনের হার বা সময়ের সাথে সরণের যে পরিবর্তন সেইটাকে আমি বলতেছি এখানে বেগ। তাহলে সরণ যেহেতু একটা ভেক্টর রাশি, সো সেই হিসেবে বেগ এখানে একটা ভেক্টর কোয়ান্টিটি হিসেবেই কাউন্ট হয়, ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি হিসেবে সেখানে কাউন্ট হবে। তার মানে কি তার মানও থাকবে, প্লাস তার দিকটাও এখানে উল্লেখযোগ্য। আমরা এখানে একটু পরে দ্রুতি এবং বেগের কিছু তুলনা করব, সেই তুলনার মধ্যে উঠে আসবে যে মান এবং দিকটা কতটা ইম্পর্টেন্ট, যে মানও থাকতে হবে দিকও থাকতে হবে। এর যেই এককটা অবশ্যই মিটার পার সেকেন্ড এসআই ইউনিটে, এটা চেঞ্জ হবে না, দ্রুতির মতোই। তার যে মাত্রা সেটাও চেঞ্জ হবে না, এলটি ইনভার্স ওয়ান। আর এম নট দেওয়া না দেওয়া একই জিনিস, এটা হচ্ছে তার মাত্রা। তো আশা করি যে বেগের যে সংজ্ঞা সেটা হচ্ছে বুঝতে পারছো, যে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, আমি আবার বলতেছি সময়ের সাথে সরণের পরিবর্তন, এটাকে আমরা বলতেছি বেগ। তো বেগেরও এরকম কিছু প্রকারভেদ আছে বুঝছো, যেমন আমরা এখানে বলি সমবেগ, ওখানে বললাম সমদ্রুতি, এখানে সমবেগ। তারপরে বলবো অসমবেগ, সমবেগের পর অসমবেগ, এগুলো সংজ্ঞা তোমরা বইতে পাবা, যে ওই নির্দিষ্ট সময় ব্যবধানে ওখানে কি সমান সংখ্যক দূরত্ব অতিক্রম করছে, এখানে সমান সংখ্যক সরণ ঘটাবে, তাহলে আমরা বলবো এটাকে তোমার সমবেগ। অর্থাৎ তার মান যেটা, সমবেগের যে মান, সেই মান হবে সমদ্রুতির মতোই। কারণ দ্রুতি তো তোমার কি, দ্রুতি হচ্ছে তোমাদের আহ দিক ছাড়া একটা রাশি। যখনই আমি এই দ্রুতির সাথে একটা দিক অ্যাড করে দিব তখনই কিন্তু ওই জিনিসটা সমবেগ হয়ে যাবে। দ্যাট মিনস
যদি প্রতিটি নির্দিষ্ট সময়ে তার সরণের যেই পরিবর্তনটা এটা নির্দিষ্ট দিক বরাবর হয়, খেয়াল করো এখানে দিকটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যে বাইকের যে এক্সাম্পলটা দিলাম উপরে, বা গাড়ির যে এক্সাম্পলটা দিলাম, এই যে এখানে কিন্তু দেখো যে দূরত্বের পরিবর্তনটা হচ্ছে, বাস এখানে যদি একটা ডিরেকশন আমি দিয়ে দিতাম যে তারা সেম ডিরেকশনেই এই প্রতিটা মুহূর্তে তারা পার করতেছে, যে 5 মিটার দক্ষিণ দিক, এখানেও 5 মিটার দক্ষিণ দিক, 5 মিটার দক্ষিণ দিক, 5 মিটার দক্ষিণ দিক, তাহলে এই যে এরকম যদি ডিরেকশনটা সেম থাকে তবেই তার বেগটাকে আমি বলবো সমবেগ। বা যদি এরকম হয় যে এটা দক্ষিণ দিক, এটা উত্তর দিক, এটা উত্তর পশ্চিম, এটা দক্ষিণ পূর্ব, এরকম হলে কিন্তু তার হবে না, যতই তার এই মানে মান সমান থাকুক। তো ভেক্টর রাশির স্পেশালিটি হচ্ছে এইটাই, যে মান এবং দিকের মধ্যে যে কোনো একটা চেঞ্জ হলে বা দুইটাই চেঞ্জ হলে আমাদের পুরা ভেক্টর রাশির মানটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ তুমি দ্রুতি চেঞ্জ করলে না, আবার দিকটা চেঞ্জ হলো, তোমার ওই পুরা বেগটাই চেঞ্জ হয়ে যাবে। তখন আমরা সেটাকে সমবেগ বলবো না, তখন সেটা হয়ে যাবে অসমবেগের মধ্যে। এখন এই অসমবেগের পর আমরা আসবো এখানে গড় বেগ। তো এখানে আর তেমন কোনো ঝামেলা লাগবে না, কারণ বেগের মধ্যে আমরা এরকম কোনো কিছু দেখি না যে V1, কি বলে তোমার এই সময়ের গড় বেগ, দূরত্বের গড় বেগ, এগুলো আসলে তোমরা পারবা, যেহেতু দ্রুতি নিয়ে আমরা বিস্তারিত বলে ফেলছি। সো দ্রুতিটা পারলে এটা ইজিলি নিজে নিজে পারবা, বি কনফিডেন্ট, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে দ্রুতি পারছো মানে তুমি বেগটা পেরে গেছো। সো এখানে আমাদের দিকের কোনো আলোচনা নাই, জাস্ট সংজ্ঞাটা পড়ে রাখবা বই থেকে, যে গড় বেগ হচ্ছে যে আমাদের কতটুকু সরণ ঘটাইছে, আর ওই সরণ ঘটাইতে তার কতটুকু টাইম লাগছে। তাহলে গড়বেগ বা ভি অ্যাভারেজ যেটা, আরেকটা হচ্ছে তোমরা ভেক্টর রাশিকে এরকম ভি উপরে এটা তীর চিহ্ন দিবা অবশ্যই, নাহলে কিন্তু সেটা স্কেলার হয়ে যাবে, আর স্কেলার হয়ে গেলে সেটা দ্রুতি হয়ে যাবে। তো ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার সরণ, যেটাকে আমি বলতেছি এস ভেক্টর, যেটা এর পরিবর্তন এবং টাইম টি, কতটুকু টাইম লাগবে সেটা। তারপর আমাদের আছে হচ্ছে তোমার এই তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগও সেম, যে আমাদের ভেক্টরটা নির্দিষ্ট সময় ব্যবধানে সেই সময়টা অতি ক্ষুদ্র, মানে খুবই তাৎক্ষণিক, একেবারে ইনস্ট্যান্ট সময়ের মধ্যে সরণের যে পরিবর্তনটা, সেটাকে আমি বলতেছি হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগ। এই জিনিসটাকেই, যে লিমিট, এটাকে বলা হয় লিমিট টাইম টেন্স টু জিরো, সময়ের ব্যবধানটা একেবারে শূন্যর কাছাকাছি, এরকম লিমিটের মধ্যে যে পরিবর্তনটা ঘটে তাকে আমরা বলি অন্তরীকরণ যোগ্য পরিবর্তন, বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমরা ডিফারেন্সিয়াল কোয়ান্টিটি আমরা এটাকে বলতে পারি। তো এটাকে বলতে পারি ডিএস, আর নিচে হচ্ছে ডিটি। কিভাবে পড়বা? সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে আমরা এখানে বলতেছি তাৎক্ষণিক বেগ। সময় হচ্ছে এখানে একটা ফাংশন, সরি, দূরত্ব বা এস হচ্ছে এখানে একটা ফাংশন, এটাকে আমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। কিভাবে ডিফারেন্সিয়েট করব সেই ফর্মুলা আমরা ভেক্টর চ্যাপ্টারে আলোচনা করছি, তোমরা এটা দেখবা আর কি। আমি তাও এখানে উল্লেখ করে দিই, যে ধরো যে এস একটা ফাংশন যেটা দেখতে এক্স এক্স টু দি পাওয়ার এন এর মতো, লাইক এরকমই বেশিরভাগ সময় থাকে। তো একটা ফাংশন, এটা হচ্ছে বীজগণিতিক ফাংশন, তোমাকে এই সরণের যেই মানটা, সরণ যে ভেক্টরটা আছে এস, এটাকে তুমি বলে দিলো যে একটা ফাংশন যেটা দেখতে এক্স টু দি পাওয়ার এন এর মতো। তাহলে সেই ক্ষেত্রে তোমার ডিফারেন্সিয়েশনটা কি হবে? এক্স এর সাপেক্ষে করবে অবশ্যই। এরকম থাকলে আমরা বলি কি, যে এন এক্স টু দি পাওয়ার n-1, এইটা। এরকম করে যতগুলো ফর্মুলা আছে, সাইন থাকলে এখানে কজ হবে, তোমরা ভেক্টর চ্যাপ্টার আমার ক্লাসগুলো দেখলে আশা করি বুঝতে পারবে। তো এই ধরনের ম্যাথ গুলো আমরা যখন সামনে আসবে তখন এটা নিয়ে আমরা আলোচনা করব, কোনো সমস্যা নেই। আমরা এখন চলে যাব হচ্ছে এদের মধ্যে তুলনা, যে কি কি তুলনা করা যাইতে পারে। ধরো আহ গড় বেগ তো পড়লাম, গড় দ্রুতিও পড়লাম, তো এখন এই গড় দ্রুতি এবং গড় বেগের মধ্যে কিছু তুলনা করব আমরা। গড় দ্রুতি ও গড় বেগ, কি তুলনা করা যায় এখানে? সেটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে এটা একটা স্কেলার রাশি, এটা একটা ভেক্টর রাশি, এর হচ্ছে তাদের মধ্যকার পার্থক্য। এটা হচ্ছে স্কেলার, স্কেলার বানানটা চেক করিও, ভুল হতে পারে। স্কেলার, এটা হচ্ছে ভেক্টর। এই দুটো হচ্ছে আমাদের মূল পার্থক্য, কিন্তু তাদের মাত্রা বা ডাইমেনশন যেটা সেটা সেম, এই দুজনের সেম ডাইমেনশন। সেটা হচ্ছে আমরা এখানে লিখি LT−1, তার ডাইমেনশনটা সেম।
তারপর বলছে যে গড় দ্রুতি এবং যে গড় বেগ, এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের সময়ের ব্যবধানের উপরে। সময়ের ব্যবধান, এটা কিন্তু ভাইয়া ভালো করে মাথায় রাখতে হবে যে সময়ের ব্যবধানের উপরে কিন্তু আসলে এই দুইটা, গড় দ্রুতি এবং যে গড় বেগ, এটা ডিপেন্ড করে আর কি সময়ের ব্যবধানের উপরে। তারপরে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে আমাদের গড় বেগ যেটা, সেটা কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালু, মানে একটা সিঙ্গেল ভ্যালু আমরা এটাকে বলি। গড় বেগ হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু দিবে, আর গড় দ্রুতি যেটা, সেটা হচ্ছে আমাকে অনেকগুলো ভ্যালু দিবে, মেনি ভ্যালু। এটা অনেকে বুঝি নাই যে এটা কিভাবে হতে পারে। ধরো যে সিঙ্গেল ভ্যালু কিরকম, সময়ের ব্যবধান তো আমরা বললাম যে একটা পথে মনে করো এটুকু t1 টাইম, এটুকু হচ্ছে t2 টাইম, এটুকু t3 টাইম, এটুকু t4 টাইম। এখন আমাকে বলো যে ভেক্টর যদি আমি বের করি, ভেক্টর জিনিসটা যদি বের করা হয় বা বেগ যদি বের করা হয়, বেগের ক্ষেত্রে মূল আলোচনা কি, তার সরণ কতটুকু। জাস্ট ইনিশিয়াল পয়েন্ট দেখবে, তার এন্ডিং পয়েন্টটা দেখবে, এইটুকু তার সরণ। আমি শেষ জানি, শুরু জানি, বা সরণ হয়ে গেছে, মোট সময় জানি, বাস বেগ বের করে শুধু একটা ভ্যালু আসবে। কিন্তু কিন্তু যদি দ্রুতিটা বের করতে চাই, তাহলে কিন্তু এখানে সমস্যা। তাহলে দেখেন অনেকগুলা ভ্যালু চলে আসবে। যে t1 এর জন্য একটা দূরত্ব আছে, ওই দূরত্বের জন্য একটা নির্দিষ্ট দ্রুতি আমি পাবো। আবার t2 এর জন্য আরেকটা দূরত্ব আছে, ওইটুকু জন্য আমি আরেকটা দ্রুতি পাবো। t3 এর জন্য আমি আরেকটা দ্রুতি পাবো। এরকম করে কিন্তু অনেকগুলা ভ্যালু এখানে চলে আসে। সো এই জন্য গড় দ্রুতি যেটা, গড় দ্রুতি হচ্ছে আমার অনেকগুলা ভ্যালু। এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া এটা তো অতিক্রান্ত দূরত্ব, মোট দূরত্ব। হ্যাঁ, এটা মোট দূরত্ব অবশ্যই। তো মোট দূরত্ব কিন্তু এই মোট সময় দ্বারা ভাগ করতে হয়। এখন এটা কিভাবে করতে হয়, ওই যে আমরা বললাম, সেটা কি সময়ের গড় দ্রুতি নাকি সেটা দূরত্বের গড় দ্রুতি। তো এটা কিন্তু তোমার আহ দূরত্বের গড় দ্রুতি যখন হয়, সেটা কিন্তু ওই সময়ের মধ্যে সমান সংখ্যক দূরত্ব পাড়ি দিবে এমন নাও হইতে পারে। আমরা কিন্তু একটা স্পেশাল কেস দেখাইছি যেখানে সমান 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 সংখ্যক দূরত্ব পাড়ি দিছে, যেটা ডি ডি বাই টু, অর্ধেক দূরত্ব একটা বেগে, বাকি অর্ধেক দূরত্ব আরেকটা বেগে। কিন্তু এটা সবসময় নাও হতে পারে, অর্ধেক অর্ধেক নাও হতে পারে, এটা হবে না যেটা প্রশ্নের ডিমান্ড অনুযায়ী এটা চাইতে পারে। আবার এখানে দেখো সময়টা কিন্তু অর্ধেক অর্ধেক সময় ভাগ করছি, সো এটা কিন্তু সমান হবে তার কোনো গ্যারান্টি নাই। সো এখানে অনেকগুলো ভ্যালু কিন্তু চলে আসবে গড় দ্রুতির। এরপর আমরা আরেকটা জিনিস বলতে পারি যে যদি মনে করো তার কোনো একটা কন্যার, সে যাত্রা শুরু করছে যেখান থেকে, সেখানে আবার ব্যাক করছে, তাহলে কিন্তু তার সরণটা জিরো হয়ে গেল। তো এখান থেকে যাত্রা শুরু করছে, আবার এখানে ব্যাক করে চলে আসছে, তাহলে আদি পয়েন্ট এবং শেষ পয়েন্ট তো একই, পার্থক্য জিরো। তাহলে এই যে যখন তার সরণ জিরো হয়, তখন তো তার ভেলোসিটিও কি জিরো হবে। কিন্তু এই গড় দ্রুতি সেটা জিরো হবে না, সেটা তোমার মনে করো যে অবশ্যই পজিটিভ একটা নাম্বার আসবে। সো সরণ জিরো হইলে গড় বেগ এটা জিরো হয়ে যাবে, কিন্তু এটা গড় দ্রুতি এটা জিরো হবে না। তারপর হচ্ছে একটা বিষয় যে সেটা হচ্ছে যে গড় দ্রুতি কখনোই নেগেটিভ ভ্যালু হতে পারে না, কারণ দূরত্ব দূরত্ব নিজে কখনো নেগেটিভ হয় না। বিধায় কিন্তু গড় দ্রুতিও কখনো নেগেটিভ হইতে পারবে না, ইভেন জিরো হবে না। এটা আমরা গত লেকচারে দেখছি যে দূরত্ব এবং সরণ, দূরত্ব কখনো জিরো হবে না, দূরত্ব কখনো নেগেটিভ হবে না। তো দূরত্ব নেগেটিভ না হলে, দূরত্ব জিরো না হলে, অবভিয়াসলি আমার দ্রুতিও জিরো হবে না, বা নেগেটিভ হবে না। কিন্তু যদি তুমি বেগের কথা আলোচনা করো, বেগের কথা তোমার এখানে ডিপেন্ড করে, এটা কিন্তু জিরো হয়েছে তুমি দেখতেছো এখানে, তো এটা জিরো হওয়া পসিবল। আমরা কয়েকটা এক্সাম্পল দেখি যে লাস্ট পেজে আমরা কিন্তু দেখো যে একটা এক্সাম্পল দেখছিলাম স্পেশাল কেসের জন্য, সেটা ছিল কি যে অর্ধেক অর্ধেক দূরত্ব। বাট এখানে এই ম্যাথটা কিন্তু অর্ধেক অর্ধেক দূরত্ব কিন্তু নাই ভাইয়া, খেয়াল করছো? এই যে এই ফর্মুলা কিন্তু অর্ধেক অর্ধেক দূরত্বের জন্য আসছিল। তো তোমরা কিন্তু এই প্রশ্ন দেখার সাথে সাথে বলে দিছো যে ভাই এইটা হবে না অ্যান্সার, কেন? কারণ দূরত্ব, মোট দূরত্বের অর্ধেক সে v1, আর বাকি অর্ধেক যদি v2 হয়, তাহলে এই ফর্মুলা হয়। কিন্তু এখানে তো সেটা নাই, কিন্তু অর্ধেক অংশ দেয় নাই, 5 ভাগে 2 ভাগ দিচ্ছে, তো 5 ভাগে 2 ভাগ তো কোনোভাবে অর্ধেক হয় না। আসলে আমরা এই ম্যাথটা করি, খুবই সহজ একটা ম্যাথ, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। যে বলছে একটা গাড়ি সম্পূর্ণ পথের, তাহলে এটা হচ্ছে আমার সম্পূর্ণ পথ। ঠিক আছে, তো সম্পূর্ণ পথকে আমরা ধরবো কি, ডি ধরলাম।
তো ডি ধরার পরে বলছে 5/2 ভাগ, তাহলে এটাকে 5 ভাগ করো, সুন্দর হবে 1 2 3 4 5। তাহলে এই 5/2 ভাগ এতটুকু অংশ, এই 5/2 ভাগ সে V1 দ্রুতিতে পার করলো, বাকি অংশ সে V2 দ্রুতিতে পার করলো। ফাইন, তাহলে বাকি অংশ সে V2 দ্রুতিতে পার করলো। তাহলে গাড়িটির গড় দ্রুতি কত? তাহলে এইটুকু হচ্ছে D1 আমরা বলতে পারি, এইটুকু হচ্ছে D2 বলতে পারি। এখন D1 এর পরিচয়টা কি? D1 তো তোমার 5/2 ভাগ, রাইট? কার 5/2 ভাগ? মোট দূরত্বের 5/2 ভাগ। আর D2 কত? D2 হচ্ছে 5 ভাগের বাকি যে 3 ভাগ আছে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 5/3 ভাগ। এটা হচ্ছে মোট দূরত্বের 5/3 ভাগ। তাহলে আমরা কিন্তু আমাদের অর্ধেক ম্যাথ এখানেই শেষ। তাহলে গড় দ্রুতি বা ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল D1 প্লাস D2, নিচে লিখতে পারি T1 প্লাস T2। এটা কিন্তু দেখো দূরত্বকে ফোকাস করছি, দ্যাট মিনস দূরত্বের গড় দ্রুতি। So আমরা এখানে সময়টাকে রিপ্লেস করবো, তাহলে D1 D2, আর নিচে কি লিখতে পারি? D1/V1, D2/V2। এখন D1 এর ভ্যালু এখানে বসায় দাও, 2D/5, প্লাস এখানে বসায় দাও 3D/5, আর D1 এখানে বসায় দিবা। D1 কত? 2D/5, আর নিচে হচ্ছে V1, এটা হচ্ছে 3D/5, নিচে হচ্ছে V2। তাহলে এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে একটু। তো ক্যালকুলেশন করলে তোমার যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে ডি। এখান থেকে তুমি ডি কমন নাও উপর নিচ থেকে, তারপর জাস্ট আর কি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে ডি চলে আসবে অ্যান্সার। ওকে, আমরা আচ্ছা করে দিব এটা। এটা পারবে আশা করি, সমস্যা নেই। এখান থেকে 5 5 কাটা দাও, 5 কমন নিতে পারো, 1/5 1/5 কাটা যাবে। তো করলে তোমার এই যে উপরের টার্মটা চলে আসবে। এটা একটু চেক করো, চেক করে আমাকে জানাই। ওকে, এরপরে আমরা ত্বরণ দেখবো নেক্সট ক্লাসে। আজকে দ্রুতি এই পর্যন্তই থাকলো। কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের জানাবা, আমরা সেটা সর্ট আউট করার ট্রাই করব। তো আগামী লেকচার অব্দি ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।